প্রিয় দর্শক, সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভি নিয়মিত আয়োজন নিউজ ইনসাইট। সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি মানবাধিকার কর্মী এবং টিআইবি চেয়ারপারসন সুলতানা কামাল। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য, অনেক ব্যস্ততার মধ্যেও। আর সেই সাথে ধন্যবাদ আমন্ত্রিত শিক্ষার্থীদের যারা এখানে অংশগ্রহণ করেছে। দর্শক, প্রথমে আসব টিআইবির কার্যক্রম নিয়ে। আর এই টিআইবি তদন্ত এবং কার্যক্রমে সরকারের রয়েছে নানা প্রশ্ন, তা নিয়ে আমরা কথা বলবো। তো আপা, প্রথমে আসবো যে টিআইবি কার্যক্রম নিয়ে এবং এর তদন্ত নিয়ে সরকার প্রশ্ন তুলেছে এবং আমরা দেখেছি যে এটা নিয়ে অনেক সংসদে হোক, সংসদের বাইরে হোক, আপনাদের অনেক সমালোচনা রয়েছে। তো প্রথমে এই বিষয় সম্পর্কে জানতে চাইবো। ধন্যবাদ। প্রথমে এনটিভিকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আমাকে কিছু তরুণ প্রজন্মের বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে এবং এমন একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেখানে আমি মনে করি যে খোলাখুলিভাবে কিছু কথা হয়তো আলোচনা করা যাবে। তো প্রথমেই টিআইবির চেয়ারপারসন হিসাবে আমার যে পরিচিতি, সেটাকে ভিত্তি করেই হয়তো প্রশ্নটা করা হয়েছে। টিআইবির প্রতিবেদনই বলি কিংবা টিআইবির মন্তব্যই বলি, আপনার প্রশ্নটা হচ্ছে যে সেটা নিয়ে অনেক সমালোচনা রয়েছে, বিশেষ করে সরকারের সমালোচনা রয়েছে। এখন সরকার কোন সময় আমাদের উপরে অনেকটা ক্ষিপ্ত হন কিংবা বিরক্তি প্রকাশ করেন, অসহিষ্ণুতা যেটাকে বলে সেটা আমাদেরকে দেখান, যখনই দেখা যায় যে সরকার নিজের উপরে সেই দায় দায়িত্বটা কেমন করে যেন একটু আরোপ করে ফেলেন। টিআইবিকে যদি এইভাবে দেখা যায় যে টিআইবি একটি নাগরিক সংগঠন, যেই সংগঠন সমাজে যে দুর্নীতি বিরাজ করছে সেটা সম্পর্কে রাষ্ট্রকে কিংবা সরকারকে সচেতন করে দিতে চাইছে যে দেখুন, আপনার যে অঙ্গটা রয়েছে কিংবা এই যে বিশেষ একটা প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানে এই অনিয়ম দুর্নীতিগুলি বিরাজ করছে। টিআইবি কিন্তু এর থেকে বেশি কিছু করে না, এর থেকে বেশি কিছু দায়িত্ব নেয় না। এখন আমি একটা প্রতিষ্ঠান চালানোর দায়িত্বে আছি, আমাকে যদি কেউ বলে দেন যে দেখুন, আপনি যে প্রতিষ্ঠানটা চালাচ্ছেন সেখানে কিন্তু এই দুর্নীতিগুলি বিরাজ করছে, সেখানে আমি অসহিষ্ণু হওয়ার আগে, বিরক্ত হওয়ার আগে আমার দায়িত্বটা কিন্তু থাকা উচিত যে আমি দেখি যে এই কথাটা আজকে উঠলো সেই কথাটা সত্যতা আছে কিনা। যদি সত্যতা না থাকে, অবশ্যই সরকারের 100% অধিকার রয়েছে আমাদেরকে বলা যে দেখো, তোমরা যে কথাটা বলেছো সেটা ঠিক নয়। ঠিক যেভাবে আমি মানবাধিকার কর্মী, আমরা যখন মানবাধিকারের কোনো প্রশ্ন তুলে ধরি কিংবা কোনো একটা কিছু সামনে দেখাবার চেষ্টা করি, একই কিন্তু প্রতিক্রিয়া পাই। আমরা যে কথাটা বলি যে আমরা কিন্তু হুইসেল ব্লোয়ার, যে একটা কিছু অনিয়ম হচ্ছে আমরা জানিয়ে দিচ্ছি যে দেখুন, এখানে একটা কিন্তু কিছু অনিয়ম হচ্ছে, এখানে একটা গোলমাল হচ্ছে, এটা দেখা দরকার। এবং সেটা দেখার আগেই যদি আমরা সমালোচিত হই কিংবা আমাদের উপরে কোনো রকম অসন্তোষ আসে, এমন অসন্তোষ যেটা থেকে বলা হয় যে এদেরকে থাকতেই দেওয়া হবে না, এদেরকে কাজ করতেই দেওয়া হবে না, আমার মনে হয় যে সেই প্রতিক্রিয়াটা বিচার করার দায়িত্ব জনগণের থাকে। সরকার যখন কোনো একটা বিষয় সমালোচনা করছে আপনাদের, ঠিক তখন তো আপনারা একইভাবে যে তথ্যটা আপনাদের কাছে এসেছে এবং যে তথ্য বা প্রমাণের ভিত্তিতে আপনারা একটা কথা বললেন, সেই জিনিসটা তো সরকারের সামনে আপনারা সরাসরি তুলে ধরতে পারেন। আমরা একদম বিস্তারিতভাবেই তুলে ধরি। আমাদের প্রতিটি প্রতিবেদনে কয়েকটা ধাপ থাকে, এগুলি সমস্তটাই কিন্তু গবেষণালব্ধ প্রতিবেদন। আমরা গবেষণা ছাড়া তো প্রমাণও থাকে অবশ্যই। হ্যাঁ, গবেষণার মধ্যে দিয়েই প্রমাণ আসে, সাক্ষ্য প্রমাণ আসে, অভিজ্ঞতার ব্যাপার আসে। এখানে দুই রকমের প্রতিবেদন হয়, একটা হয় যেখানে পারসেপশন বলে যে মানুষ কি মনে করছে। আজকে যদি জিজ্ঞেস করি যে বাংলাদেশে কি দুর্নীতি রয়েছে, কতজন মানুষ বলছে যে হ্যাঁ দুর্নীতি রয়েছে, কেন রয়েছে, সেটা একটা। আরেকটা হলো যে আমরা খাতওয়ারি করি, যে আপনারা হয়তো যদি এখানে উদাহরণস্বরূপ বলি যে পাসপোর্ট করতে গেছেন, এখন পাসপোর্ট আপনারা যারা যারা করেছেন, করতে যে আপনারা কি কোনো দুর্নীতির সম্মুখীন হয়েছেন কিনা, তখন যারা পাসপোর্ট করতে গেছেন তারা হয়তো বলতে পারে যে হ্যাঁ এই বিষয়গুলি আমাদের সামনে এসেছে। এটা কিন্তু এমন না যে পাসপোর্ট অফিসেরই কোনো দোষ, এমন হতে পারে পাসপোর্ট যারা দিচ্ছেন তাদের সঙ্গে যারা সংযুক্ত হয়ে যাচ্ছে নিয়মিতভাবে অনিয়মিতভাবে, তাদের কাছ থেকে হয়তো কোনো রকম আচরণ এমন আসছে যেটা দুর্নীতিগ্রস্ত মনে হচ্ছে কিংবা অনিয়ম মনে হচ্ছে, সেটা তো যে ভুক্তভোগী সে তো বলবেই। তখন যখন এই তথ্যটা আমরা সামনে তুলে ধরছি, তখন তো পাসপোর্ট অফিস বলতে পারেন যে আমরা আগে দেখি যে ব্যাপারটা সত্যি কিনা, কারা করছে, আমরা তো করছি না, সরাসরি আপনাদেরকে দোষারোপ না করে আগে কিন্তু তারা বলে যে না, টিআইবি যে কথাটা বলছে সেটা সত্য নয়। এই প্রতিক্রিয়াটা আসলে খুব একটা স্বাস্থ্যকর প্রতিক্রিয়া না। আর এরকম প্রতিক্রিয়া থাকলে যেটা হয়,
তখন আমরা কিন্তু দুর্নীতির প্রকোপটা কমাতে পারি না, বরং যারা দুর্নীতি করে তারা আরও বেশি উৎসাহিত হয়, তারা আরও বেশি ভাবে যে ঠিক আছে ওরা যাই বলুক না কেন আমাদের তো বিপক্ষেরা যাচ্ছে না, আমরা তো যা করতে চাইছি সেটা আমরা করেই যেতে পারছি, কারণ আমাদের দিকে কেউ নজরদারি করছে না। কিন্তু যখন সমাজের যে কোনো অংশ থেকে, এটা আমার নাগরিক অধিকার যে আমি যদি কোনো একটা কিছুর থেকে অসুবিধা ভোগ করি, আমার অধিকারের কোনো রকম লঙ্ঘন দেখি কিংবা অভিজ্ঞতা করি, সেটার অভিযোগ আমি জানাতেই পারি, এবং যারা এই অভিযোগের প্রতিকার দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত তাদের কিন্তু নৈতিক দায়িত্ব হচ্ছে সেই অভিযোগটাকে খুঁটিয়ে দেখা, তারপরে সেইখানে সত্য মিথ্যা যাচাই করে যে ভুল করছে তাকে ভুলের কথা বলা, যে সত্য তাকে সত্য জায়গায় প্রতিষ্ঠিত করা। সেই সংস্কৃতিটা যদি আমরা নিয়ে আসতে পারতাম আমাদের রাষ্ট্র পরিচালনায়, আমাদের প্রাতিষ্ঠানিক যে কার্যকারণ রয়েছে সেটার ভিতরে, তাহলে কিন্তু আমরা এই ধরনের প্রতিক্রিয়া সবসময় দেখতে পেতাম না। তবে একটা কথা একটু বলি এখানে, সেটা হলো যে একই ব্যক্তিরা যারা রাজনীতি করেন তারাই তো সরকার চালান কিংবা বিরোধী দলে থাকেন, একই ব্যক্তিরা যখন বিরোধী দলে থাকেন তখন কিন্তু আমাদেরকে বলেন যে আপনারা ভীষণ ভালো কাজ করেছেন, সেই একই বিষয়। আবার যখন তারা সরকারে যখন চলে যান তখন তারা বলেন যে না আপনারা এমন কাজ করছেন যে আপনাদের কাজই করতে দেওয়া উচিত না। এখানে আমরা তরুণ প্রজন্মের কাছে চলে যাব, আপনারা প্রশ্ন করুন। আমাদের দেশে ঘরে বাইরে প্রচুর নারী নির্যাতিত, বিশেষ করে যারা চার দেয়ালের মধ্যে নির্যাতিত হচ্ছেন তারা তাদের নির্যাতনের কথা সহজে বলেন না কিংবা বলতে চান না, তাদের মধ্যে একটা লোকলজ্জার ভয় কাজ করে। তো আমরা যদি নারী নির্যাতন রোধ করতে চাই আমাদের তাদের নির্যাতনের কথা জানতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা কি পদক্ষেপ গ্রহণ করতে পারি, মানে আপনারা আসলে কি পদক্ষেপ গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে যাতে নারী নির্যাতন রোধ করা সম্ভব হয়? বিষয়টা কীরকমভাবে দাঁড়ায় যে ছোটোবেলার থেকেই একটা মেয়ে কিন্তু এই ধারণা নিয়ে বড় হতে থাকে যে তাকে কিছু ত্যাগ স্বীকার করতেই হবে, তাকে কিছু বকাঝকা খেতেই হবে, তাকে কিছু অত্যাচার সহ্যই করতে হবে, তার কোনো ইচ্ছার অনিচ্ছার কিন্তু কোনো রকম মূল্য থাকবে না, সে হ্যাঁ বলতে বাধ্য থাকবে, অনেক সময় তার না বলার কোনো অধিকার থাকবে না। আমরা মানবাধিকারের যে সূত্রটার কথা বলি যে মানুষ মানুষ হয়ে জন্মায় বলেই কিছু অধিকার নিয়ে জন্মে, তাই না? সেটাই তো মানবাধিকারের মূল কথা। কিন্তু মেয়েদের বেলায় একটু লক্ষ্য করে দেখো যে মেয়ে হয়ে জন্মায় বলেই তার কিন্তু কিছু অধিকার থাকবে না প্রথম থেকেই। অতএব যখন তার উপরে কোনো নির্যাতন হতে থাকে, তাকে যখন কোনো রকম অশান্তির মধ্যে বাস করতে হয়, সে তখন ধরেই নেয় যে এটা তার জন্য খুব স্বাভাবিক একটা ব্যাপার, অতএব সে তখন আর অভিযোগ করার কথা চিন্তা করে না। আরেকটা বিষয় তার মনের মধ্যে কাজ করে যে যেই মুহূর্তে সে বলবে যে আমার উপরে এই নির্যাতনটা হচ্ছে, তখন তাকেই কিন্তু বলা হবে যে তুমি চুপ করে থাকো, এটা নিয়ে কথা বলো না, আর কেমন মেয়ে তুমি, এত অশান্তি সৃষ্টি করো, একটু সহ্য করে নিতে পারো না। কারণ আমরা ছোটোবেলা থেকে কী শিখি যে সেই সবচেয়ে ভালো যে সাতচরে রা কারে না, তাই না? সর্বংসহা, এত সহ্য শক্তি, দেখো এই মেয়েটা এত কষ্ট করে কিন্তু কোনো রকম রা কারে না, টু শব্দটা পর্যন্ত নাই, তাকেই তো আমরা ভালো মেয়ে বলি। তো আমরা তো সবাই ভালো হতে চাই, প্রশংসা পেতে চাই, তা আমি নালিশ দিয়ে খামাখা বদনামের ভাগী হব কেন, কষ্টের ভাগী হব কেন? তখন দেখা যাবে যে আমার উপর অত্যাচার করছিল সে তো করেই যাচ্ছে, অন্যরাও ভাবছে আমি ভালো না, অন্যরাও ভাবছে আমি খারাপ, এবং সেটা পরিবারের মধ্যে নিশ্চয়ই আমার মা বাবা আমার প্রতি অত্যন্ত স্নেহশীল, চায় না যে আমি কষ্ট করি, কিন্তু মা বাবাও তো সেই চিন্তা ভাবনার মধ্যে দিয়েই বড় হয়েছেন। আমার মাই তো আমাকে শিখাচ্ছেন যে বেশি কথা বলো না, থাক, ভাই একটু অত্যাচার করেছে তো কি হয়েছে, ভাই তোমার জিনিসটা কেড়ে নিয়েছে তো কি হয়েছে, অমুকে একটুখানি কথা বলেছে তো কি হয়েছে। আর পাড়ার ছেলে যখন তোমাকে কথা বলছে কোনো কিছু, তোমার উপরে যখন নানা ধরনের টিপ্পনি কাটছে, এটা কিন্তু তুমিই নিজেকে একটু সামলে টামলে চলো। আমরা কি করি? আমরা তো নিজেদেরকেই ঢাকতে থাকি সারাক্ষণ, আমরা তো নিজেদেরকেই আড়াল করতে থাকি সারাক্ষণ, এবং কেউ যদি আমাদেরকে অন্য কিছু কথা বলে আমরা ভাবি যে এটা আমাদেরই দোষ, ওই যে দায়টা কিন্তু আমার উপরে এসে ফেলে। যখন আমি আবার পুলিশের কাছে নালিশ দিতে যাব, লক্ষ্য করে দেখো তখন কিন্তু আমাকে প্রথম প্রশ্নটা করবে যে আপনি কখন বাইরে বেরিয়েছিলেন, এরকম পোশাক পরে গেছিলেন কেন, আপনি একা গেলেন কেন, সাবধান থাকলেন না কেন? তো একদিন, 2 দিন, 3 দিন ওই ছেলেটা আপনাকে বলছে, আপনি 4 দিনের দিন আবার বাইরে গেলেন কেন? সব দায় দায়িত্ব কিন্তু আমাকে নিরাপদ রাখার, আমাকে এই অত্যাচার থেকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু পরিবার নিচ্ছে না, সমাজ নিচ্ছে না, রাষ্ট্রও নিচ্ছে না। যদিও আইন কানুন এখন অনেক হয়েছে, এ কথা আমি অবশ্যই স্বীকার করব যে আমরা অনেক আইন পেয়েছি নারী নির্যাতন বিরোধী। একটা কথা যদি তোমরা লক্ষ্য করে থাকো যে দেখো পারিবারিক নির্যাতন যে একটা নির্যাতন, সেটা কিন্তু 1910 সালের আগে পর্যন্ত আইনগতভাবেই স্বীকার করা হতো না।
পুলিশ বলতো, আমি যদি যে বলতাম যে দেখেন আমার স্বামী আমার উপরে অত্যাচার করছে, কিংবা আমার ভাই আমার উপরে অত্যাচার করছে, কিংবা আমার বাবা আমার উপরে অত্যাচার করছে, পুলিশ বলতো আপনাদের পারিবারিক ব্যাপার, পারিবারিকভাবে মিটিয়ে নেন। কিন্তু কে মিটাবে? কেউ আমার নির্যাতন বন্ধ করার দায় দায়িত্ব নিতে চাইবে না। এবং এটার মূল কারণটা হলো যে যুগ যুগ ধরে জবে থেকে পুরুষতান্ত্রিকতা এখানে গেড়ে বসেছে, আমাদের চিন্তা ভাবনা, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা। তাহলে আমাদের টোটাল সিস্টেমই যদি এই প্রবলেমটা থেকে থাকে, এর থেকে উত্তরণের আসলে উপায় কি? এর থেকে উত্তরণের উপায় তো আমরা অনেকই বার করেছি আরিফ, বার যে করি নাই তা না। আজকে আমি এখানে বসে কথা বলছি, তাই না? এবং জোরে সোরে কথা বলছি, বিশ্ববিদ্যালয় পড়ুয়া আমাদের তরুণ বন্ধুরা এখানটায় উপস্থিত হয়েছে। এবং এখন কিন্তু কেউ যদি নিজেকে সভ্য বলে দাবি করতে চায়, শিক্ষিত বলে দাবি করতে চায়, তাকে যদি বলা হয় যে তুমি কি নারী নির্যাতনে বিশ্বাস করো, কিংবা নারীর অসম বৈষম্যে বিশ্বাস করো, তার ভিতরে যাই থাকুক, অন্তত এই কথাটা সে কখনোই সর্বসমক্ষে স্বীকার করবে না যে না আমি তো নারী নির্যাতনে বিশ্বাস করি, কিংবা নারীর সম অধিকারে বিশ্বাস করি না। এইটুকুন তো আমরা এগিয়েছি। মানুষ, নারীকে যে মানুষ বলে স্বীকৃতি দিতে হবে, মানুষকে যে অধিকার দিতে হবে। আজকে আমাদের দেশে নারী নেতৃত্ব তো কোথায় চলে গেছে, অনেক উপরে চলে গেছে। সারা পৃথিবীতেই নারী নেতৃত্বের একটা ভালো স্বীকৃতি এসেছে। তারপরে অনেক জায়গায়, আমি তো এই কথা বলতে কোনো রকম দ্বিধা করব না যে আজকে নারী কিন্তু সমাজে, রাষ্ট্রে, রাজনীতিতে, শিক্ষা ব্যবস্থায় নিজের একটা অবস্থান তৈরি করে নিয়েছে। কিন্তু কষ্টটা কোথায় রয়ে গেছে? কষ্টটা রয়ে গেছে যে নারীরা নিজেরা যতখানি এগিয়েছে, নারীরা নিজেরা যতখানি অধিকার সচেতন হয়েছে, যতটা নিজের জায়গা করে নিতে চাইছে, পরিবার, সমাজ, রাষ্ট্র সেই সঙ্গে তাল মিলাতে পারছে না। এবং পারছে না বলেই আজকে আমরা বাংলাদেশে একটা বৈপরীত্য দেখি। সেটা কীরকম? যে বাংলাদেশ একদিকে সারা বিশ্বে নারীর অগ্রসরমানতায় একটা বিরাট বড় দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে, কিন্তু একই সঙ্গে প্রতিদিন নারী নির্যাতনের সংখ্যা বাড়ছে। তো কিসের জন্য হচ্ছে? এটা খুব সহজ ভাষায় বলি যে নারীর এই যে অগ্রসরমানতা, এটাকে সেরকম সহজভাবে নিতে পারছে না বলেই অপরপক্ষ কিন্তু অনেক তীব্র একটা আকার ধারণ করেছে। কারণ সহজে তো সেটা মেনে নিতে পারছে না। যতক্ষণ পর্যন্ত এই পক্ষ একইভাবে এই অধিকারটাকে সম্মান করতে না শিখবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ধরনের একটা দ্বন্দ্ব আমাদের থেকেই যাবে সমাজের মধ্যে, সেটা শেষ করতে হবে। কিন্তু তারপরেও আমরা এখন বেগম রোকেয়া যে কথা বলে গেছেন, আমার মা সুফিয়া কামাল যে আন্দোলনগুলি করে গেছেন, তার অনুসারীরা, আমরা লীলা নাগের কথা বলতে পারি, আমরা প্রীতিলতাকে নিয়ে গর্ব করি, আমরা ইলা মিত্রকে নিয়ে গর্ব করি। তারা আমাদের সামনে উদাহরণ হিসাবে আসেন এবং সেটা সবাই গ্রহণ করছে, তাই না? এই পরিবর্তনগুলি তো এসেইছে, কিন্তু আরও অনেক বেশি পরিবর্তন আসতে হবে আমাদের লক্ষ্যে পৌঁছাবার জন্য। দর্শক, এখন আমরা কথা বলবো কুমিল্লার তনু এবং খাদিজাকে নিয়ে। এছাড়াও বর্তমান শিক্ষা ব্যবস্থা বাঁচানোর জন্য দুর্নীতি থেকে কোনো ত্রুটি আছে কিনা সে বিষয় নিয়ে কথা বলবো। কুমিল্লার তনু এবং খাদিজাকে নিয়ে মানে এই জায়গাটা থেকে মানবাধিকার বলি বা সামাজিক অবক্ষয় বলি, এটাকে আপনি কিভাবে দেখছেন? খাদিজা আর তনুর ব্যাপারটা, যেই কথাগুলি এতক্ষণ ধরে বললাম, সেটার প্রসঙ্গ টেনেই হয়তো অনেকখানি বলা যায়, তবে এখানে আরেকটু অন্য একটা মাত্রাও রয়েছে। যদি আমরা তনুর বিষয়টা ধরি, তনুর উপরে নারী নির্যাতনের যেই উপাদানগুলি সমস্তই কিন্তু আমরা খুঁজে পেতে পারি। যেভাবে তাকে হত্যা করা হয়েছে, তার আগে তার উপরে নির্যাতন করা হয়েছে, ধর্ষণের আলামত পাওয়া গেছে, তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে। কিন্তু এখানটা আরেকটি মাত্রা হচ্ছে যে এত কিছুর পরেও একটা সংরক্ষিত জায়গায় কিন্তু তনুর উপরে এই নির্যাতনটা ঘটেছে, হত্যাকাণ্ডটা ঘটেছে। কিন্তু আমরা অনেক তথ্য পাওয়ার পরেও এই বিচার ব্যবস্থাটার কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। এখানে ওই ঘুরে ফিরে আমরা ওই উক্তিটার দিকে যেতে পারি যেখানটা আমরা বলছি যে আমাদের সমাজে বিচারহীনতার একটা সংস্কৃতি কিন্তু একেবারে পাকাপোক্ত হয়ে বসে গেছে। এবং বিচারহীনতাটা কোথায় কোথায় হচ্ছে? সেটা হচ্ছে যে যদি দেখা যায় যে যিনি নির্যাতন করছেন কিংবা যার দ্বারা এই অপরাধটা সংঘটিত হচ্ছে, তার কোনো না কোনোভাবে ক্ষমতার সঙ্গে কোনো রকম সংযুক্তি রয়েছে, সম্পৃক্ততা রয়েছে, তার বিরুদ্ধে বিচারটা কিন্তু সহজে এগোতে চায় না। খাদিজার ব্যাপারটায় কি হলো? সে একইভাবে, খাদিজা একজন নারী, যে তার উপরে অত্যাচার করলো সে একজন পুরুষ। অতএব এখানে নারী পুরুষ যখন এককভাবে দাঁড়ায়, তখন নারীর তুলনায় পুরুষ অনেক শক্তিশালী হয়ে যায়, তার শারীরিক শক্তি বেশি,
এবং দুর্ভাগ্যজনকভাবে একটু আগে যে কথাগুলি বললাম যে পুরুষতান্ত্রিক চিন্তাভাবনার কারণে তার সামাজিক শক্তিও বেশি। একজন পুরুষের অহং একটা নারীর জীবন থেকে অনেক বেশি মূল্যবান এখনও পুরুষতান্ত্রিক চিন্তাধারার মধ্যে। অতএব বদরুল এটা করার সাহস পেল, চিন্তা করতে পারলো এবং করে ফেললো। এতজন মানুষের সামনে এই ঘটনাটা ঘটালো এবং এখন পর্যন্ত বদরুলকে গ্রেফতার করার পরেও আইনের যে প্রক্রিয়া সেটার কিন্তু কোনো অগ্রসরমানতা আমরা দেখতে পাচ্ছি না। সেখানে আবার ঘুরে ফিরে সেই একই কথা যে তার একটা বিশেষ রাজনৈতিক শক্তির সঙ্গে একটা সম্পৃক্ততা রয়েছে, সংযুক্তি রয়েছে। অতএব সেখানে এই বিচার ব্যবস্থাটার উপরে প্রভাব পড়ার একটা ব্যাপার চলছে। কিন্তু গণমাধ্যম সোচ্চার আছে, আমরা যারা নারী আন্দোলন করছি, মানবাধিকার আন্দোলন করছি, আমরাও সোচ্চার আছি। একটা দুইটা বিচার তো আমরা পেয়েছি এবং সেখান থেকে এই আশাটা আমরা কখনোই ছাড়তে চাই না যে অবশ্যই খাদিজার হত্যাকারী বিচারের সম্মুখীন হবে এবং তার যা প্রাপ্য শাস্তি সেটা তারা পাবে। সেটা যদি না পাই তাহলে তো আমরা সমাজের অবক্ষয় ঠেকাতে পারবো না। আমরা এখন আবারও পরের প্রশ্নে চলে যাব। আমরা খাদিজার প্রসঙ্গটা আসলো, এখানে নারী নির্যাতনের প্রসঙ্গটা আসলো, সেক্ষেত্রে তথ্য প্রযুক্তির যে বিকাশ সেটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভিডিও ধারণ করাটা, যে খাদিজা হত্যার ক্ষেত্রে একজন ভিডিও ধারণ করছে বা রাজনের হত্যার ক্ষেত্রে একজন ভিডিও ধারণ করছে। আমরা ভিডিও করছি বাট আমরা যাচ্ছি না, আমরা ইন পারসন উপস্থিত হচ্ছি না, অপরাধটা থামাচ্ছি না। যারা ভিডিও করছে তারাই পরের দিন প্ল্যাকার্ড নিয়ে বেরিয়ে যাচ্ছে যে আমরা বিচার চাই। কিন্তু এটা কিন্তু আগেও ছিল, তথ্য প্রযুক্তি হাতে আসার পর আমাদের অপারগতা প্রকাশ পাচ্ছে। তো এক্ষেত্রে আমি একটা অপ্রাসঙ্গিক হবে কিনা জানি না, আমি একটা শুধু উদাহরণ দিতে চাই যে একটি ছবি ইন্টারনেটে খুবই ভাইরাল। ছবিটি হচ্ছে যে কঙ্গোর একটি মরুভূমি কিংবা জরাজীর্ণ এলাকায় খুবই রুগ্ন একটি শিশু, সে হেঁটে যাচ্ছে, একটি নিগ্রো শিশু, তার পিছনে পিছনে যাচ্ছে একটি শকুন। অর্থাৎ শকুনটি অপেক্ষা করছে কখন শিশুটি অচেতন হবে এবং সে তাকে খাবে। তো সেক্ষেত্রে একটি বিষয় হচ্ছে যে যেই ফটোগ্রাফারটা সেই ছবিটি তুলেছিলেন, তো সেই ফটোগ্রাফারটা তার এই ছবিটির জন্য বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে একাধিক পুরস্কার পান, কিন্তু পরবর্তীতে তিনি আত্মহত্যা করেন। তার আত্মহত্যার কারণটি জানা যায়নি, কিন্তু অনেক ক্রিটিক্সের মতে যে তার আত্মহত্যার কারণটা হচ্ছে যে মানুষের সমালোচনা, যে তুমি ছবিটি তুললে কিন্তু তুমি তাকে কেন বাঁচালে না। সো আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যারা দাঁড়িয়ে আছি, আমরা যারা কিছুই বলছি না, আমরাও কি অপরাধী না? ফাইন, খুবই সুন্দর প্রশ্ন করেছো। আমার মনে হয় যে ঘুরে ফিরে সেই একই কথায় আমাদেরকে যেতে হচ্ছে বারবার, দুর্ভাগ্যজনকভাবে, যে সামাজিকভাবে না আমরা একটা ন্যায়বোধ কিংবা ন্যায্যতা বোধ কেমন করে যেন হারিয়ে ফেলেছি। আমার কি কর্তব্য, এই যে কথাটা বললাম যে যেই জায়গায় আছে সে তার যখন কর্তব্যটা করে না তখন দুর্নীতি বেড়ে যায়, অন্যায় বেড়ে যায়। একজন মানুষ হিসাবে, একজন সচেতন নাগরিক হিসাবে, একজন শিক্ষিত মানুষ হিসাবে আমাদের কি কোনো কর্তব্য নাই? এখানে আমি একটা ছোট্ট কথা বলি। অমর্ত্য সেনের নাম তো তোমরা সবাই শুনেছ। অমর্ত্য সেন একটা বক্তৃতায় একবার বলেছিলেন যে মানুষের নানা ধরনের অব্লিগেশন থাকে, একটা হলো পারফেক্ট অব্লিগেশন আর একটা হচ্ছে ইমপারফেক্ট অব্লিগেশন। যখন পারফেক্ট অব্লিগেশন থাকে সেটার উদাহরণ তিনি বলছেন যে যদি এই ধরনের ঘটনা ঘটে যে চোখের সামনে কাউকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, পুলিশ সেখানে এসে অবশ্যই দাঁড়াবে এবং পুলিশ সেটা বন্ধ করবে সেই মারাটা। কিন্তু ইমপারফেক্ট অব্লিগেশন হচ্ছে এই যে 100টা লোক দাঁড়িয়ে সেই মারাটা দেখছে, সে মানুষ হিসাবে তার কি কোনো অব্লিগেশন সেখানটা নাই? তাহলে আমি কিসের মনুষ্যত্বের বড়াই করি, কিসের আমি মনুষ্যত্বের দাবি করি যে আমি মানুষ? যদি আমার সেই ক্ষমতাটুকু আমি তৈরি না করি, সেই ক্ষমতাটা আমি ব্যবহার না করি, সেই ক্ষমতাটা আমি কাজে না লাগাই, তাহলে তো আমি মানুষ হওয়ার যে আমার যে গর্বটা, মানুষ হওয়ার যে অহংকার, মানুষ হওয়ার যে আমার দাবি, সেটাই তো থাকলো না। তোমার প্রশ্নের উত্তরে আমি শুধু এইটুকুন বলতে পারি যে আমি নিজেও কিন্তু ভীষণভাবে বিচলিত বোধ করি। যেমন বিশ্বজিতের যে ঘটনাটা ঘটেছিল, এরকম তো অনেক ঘটনা, রাজনের ঘটনা, তারপরে সিলেটেই তো রাজনকে মারলো, যে ভিডিও আমরা দেখতে পেলাম, রাকিব বলে আরেকটা ছেলেকে খুলনায়, তাই না? এই যে ঘটনাগুলি আমি ছবি তুলছি, আমি দেখছি, কিংবা মেয়েদের ব্যাপারেও আমরা এই প্রশ্নটা তুলেছিলাম যে যখন ফতোয়া হতে থাকে তখন তো এতজন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে যে মেয়েটাকে বেত মারা হচ্ছে, কিংবা তার চুল কেটে দেওয়া হচ্ছে, তার মুখে কালি লাগিয়ে দেওয়া হচ্ছে, তাকে গর্ত করে পাথর ছোড়া হচ্ছে। একটি মানুষেরও বিবেকে কি ধাক্কা দেয় না যে আমাদের এটা বন্ধ করতে পারা উচিত? আমাদের একজন প্রকাশককে যে হত্যা করা হলো, তার বাবা কিন্তু বলেছিলেন যে আমি বিচার চাই না, কারণ এত বীতশ্রদ্ধ হয়ে গেছে এই সমাজের বিচারের যে বোধ সেটার উপরে, তাই না? তো এগুলি কিন্তু হয় আমরা যখন প্রতিদিন এই বিষয়গুলিকে স্বীকার করে নেই,
এই বিষয়গুলিকে গ্রহণযোগ্যতা দিয়ে দিই। কাজে আজকে আমাদের যেটা করা দরকার কিংবা করে এসেছে মানুষ, সেই জন্যই আমরা অনেক জায়গায় আমরা নিজেদের অর্জনগুলি দেখতে পেয়েছি, সেটা হলো যে প্রতিবাদ করা। প্রতিবাদী যদি আমরা না হতে শিখি, যদি আমরা না থামাবার চেষ্টা করি অত্যাচার নির্যাতন, তাহলে কিন্তু সেই অত্যাচার নির্যাতন একদিন আমাকে এসে গ্রাস করবে এবং করেছে। আমি হয়তো অত্যাচারিত হচ্ছি না, কিন্তু আমার তো অত্যাচারিতের বোধ নিয়ে আমি বাস করি, মাথা নিচু করে বাস করি এই সমাজে। তো একজন অত্যাচারী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কোথায়? যে সে মাথা নিচু করে ফেলে। তো যত দিন যাচ্ছে তত তো এই অনুভূতি বোধের ক্ষেত্রে মানুষের এই ভোতার দিকটা বেড়েই যাচ্ছে। তো এটা কি রাষ্ট্রের বা সমাজের জন্য কতটুকু মঙ্গলজনক, এটা একটা প্রশ্ন রাখবো। আর দ্বিতীয়ত, মানে এ থেকে আসলে কি উত্তরণ আমরা হতে পারবো, আমরা কি প্রতিবাদী হতে পারবো, আপনি কি মনে করেন? না, মঙ্গলজনক তো নয়ই, মঙ্গলজনক তো আমরা বলতেই পারবো না। কারণ একটা সমাজে যদি বিচারের বোধ না থাকে, একটা সমাজে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে যে কথাটা একটু আগে বললাম যে আমরা তো সবাই মাথা নিচু করে বাঁচবো। এবং বাংলাদেশের মতন একটা দেশ, যেই দেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে, আমরা তো অন্যায়ের কাছে মাথা নত করি নাই। আমরা ২১-এর চেতনার কথা বলি, ২১-এর চেতনায় একটা কথা আমরা কি বলি, যে ২১ মানে মাথা নত না করা, নিজেকে নিচু না করা, নিজেকে ছোট না করা। আমরা সবসময় এই আদর্শে বিশ্বাস করে এসেছি যে আমরা একটা স্বাধীন জাতি হিসাবে বাস করতে চাই, যেই জাতি মাথা উঁচু করে বাঁচবে, যেই জাতির মধ্যে কোনো রকম সাম্প্রদায়িকতা থাকবে না, যেই জাতির মধ্যে কোনো রকম নারী পুরুষে বৈষম্য থাকবে না। আমরা সংবিধানে স্পষ্ট করে বলেছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মাথা উঁচু করে বাস। আজকে বাংলাদেশ যেই জায়গায় গেছে, বাংলাদেশের কিন্তু অনেক সূচকের নির্দেশনায় দেখা গেছে যে অবিশ্বাস্য রকমভাবে সামনে এগিয়ে গেছে, সবাইকে চমৎকৃত করে দিয়েছে। সেটার মূল কারণটা হলো বাংলাদেশের সাধারণ মানুষ। একটা কথা বলি আরিফ এখানটা, যে আমরা বুকের ভিতরে কোন কথাটা ধারণ করি, যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। যতই যাই কিছু হোক, অনেক আমাদের সামনে অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, দুর্নীতি হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু একেবারে সাধারণ মানুষের বুকের ভিতরে এই কথাটা কিন্তু জল জল করে যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটাতে কিন্তু আমরা বিশ্বাস করি। আমরা কিন্তু বিশ্বাস করি পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। আমরা কিন্তু বিশ্বাস করি যে আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা অর্জনকারী একটা জাতি, সেটার উত্তরাধিকারী আমরা। আজকে আমাদের টেকনোলজি কিংবা প্রযুক্তি কোথায় চলে গেছে, এখন আমরা কিন্তু একটা বিশ্বের মধ্যে বাস করি। আমরা শুধুমাত্র একটা মহল্লায় বাস করি না, একটা দেশে বাস করি না, একটা জেলায় বাস করি না, আমরা একটা বিশ্ব নাগরিকত্বের বোধ নিয়ে বাস করি। সেই জায়গায় যদি নিজেকে যোগ্য করতে চাই, আমরা যোগ্য হিসাবে দেখতে চাই, নিশ্চয়ই আমরা চাই যে আমরা সব মানুষকে সমানভাবে একটা অধিকারের মধ্যে, সম্মানের মধ্যে, মর্যাদার মধ্যে দেখতে চাই। ঠিক যেই মর্যাদাটা, যেই সম্মানটা, যে অধিকারটা আমি নিজের জন্য দাবি করি, আমি তো সেই জায়গায় ছেড়ে দিব না। ছেড়ে দেবো আমাকে যদি কেউ বৈষম্য দেখায়, কেউ যদি আমাকে অবহেলা করে, আমি তো সহ্য করব না। এবং নিশ্চয়ই সেই জায়গায় আমি নিজেকে ওরকমভাবে তৈরি করব যে অন্যকেও আমি সেটা হতে দিব না। কারণ সেটাই তো আমার ভ্রাতৃত্ববোধ, সেটাই তো আমার, যে আমরা যেহেতু পুরুষতান্ত্রিক কথাবার্তার মধ্যেই আমরা বাস করি, ভ্রাতৃত্ববোধ বলে, কিন্তু সেটাই আমাদের বন্ধুত্ববোধ, সেটাই আমাদের, আমরা যে একাত্মতা, আমরা যে এক বিশ্বের মানুষ। হ্যাঁ, আবারও আমি রবীন্দ্রনাথের এই কথাটা বলতে বলতে আমি হয়তো অনেকের মধ্যে একেবারে মুখস্থই করিয়ে দিয়েছি যে আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, আমি তাহারই মাঝখানে পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে আমার গান। তো এই গানটা যদি মানুষের মনে না জাগে, তাহলে কিসের মনুষ্যত্ব, কিসের ভ্রাতৃত্ববোধ, কিসের বিশ্ব নাগরিকত্ববোধ, তাই না? সেটা তো আমাদের আসতে হবে। অবশ্যই। আমরা এবার পরের প্রশ্ন চলে যাব। আজকে এই একবিংশ শতাব্দীতে আমাদের নারীর প্রতি যেই নারীর অধিকার বাস্তবায়নের যে আমরা কথা বলছি এতক্ষণ, এর বাধা কি শুধুই পুরুষত্ব মানসিকতা, শুধুই পুরুষ, নাকি আমরা নারীরা নিজেও আমাদের নিজের পথের বাধা হয়ে দাঁড়াচ্ছি? আরেকটি প্রশ্ন হচ্ছে, আজকে এই যে এত দুর্নীতি হচ্ছে, এত ধরনের আমরা সোচ্চার হচ্ছি, কিন্তু আমরা সবথেকে আমরা প্রতিরোধ করছি, প্রতিকার কেন করছি না? আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তর খুব সংক্ষেপেই দিতে পারি। আমি কিন্তু বারবারই বলেছি যে পুরুষতান্ত্রিক চিন্তাভাবনা, কাজে শুধুমাত্র পুরুষেরা না, যেই পুরুষতান্ত্রিক চিন্তাভাবনার মধ্যে দিয়ে নারীরা বেড়ে ওঠে, আমি একদম প্রথমে বলেছিলাম না যে মাই তো আমাকে সবচেয়ে আগে শেখান যে জোরে কথা বলো না, সহ্য করে নাও, তাই না? কাজে নারীদের মধ্যেও কিন্তু পুরুষতান্ত্রিক চিন্তাভাবনা ঢুকে যায়। পুরুষতান্ত্রিক চিন্তাভাবনা অর্থাৎ যেখানে পুরুষের প্রাধান্য কিংবা আধিপত্য
থাকবে। একটা যদি উদাহরণ দিই ছোট্ট করে, যে এক একটা পরিবারে কিন্তু দেখা যায় যে নারী দ্বারাই নারী নির্যাতিত হচ্ছে, কিন্তু যেখানে দেখা যায় যে স্বামী খুব স্ত্রীর অনুগত, সেই জায়গায় মা কিন্তু নির্যাতিত হন কিংবা নির্যাতিত বোধ করেন। আবার যেই পরিবারে পুরুষটি মা ভক্ত, সেই পরিবারে বউ হয়তো মনে করে যে আমি আমার প্রাপ্যটা পেলাম না। কাজে ওই ক্ষমতার খুঁটিটা কোথায় সেটা দেখতে হয়, এবং কার ক্ষমতাটা কে ব্যবহার করছে। এই যে আধিপত্য কিংবা প্রাধান্য বিস্তার করার যে ক্ষমতা, সেটা কিন্তু পুরুষ থেকে আসছে, এবং সেইটার বাহন কিন্তু নারীও হতে পারে। কাজে নারীদের মধ্যেও এই পুরুষতান্ত্রিক চিন্তাভাবনা থাকতে পারে, নারীদের দ্বারাও নারীরা নির্যাতিত হতে পারে, এবং নারীও একই মনোভাব থেকে কিন্তু অন্য মানুষকে দেখার একটা প্রবণতা ধারণ করতে পারে। দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? আমরা প্রতিকার করছি না, প্রতিরোধ করছি। এটা ঠিক যে গণতন্ত্র বলতে আমরা বুঝি প্রতিটি মানুষের অংশগ্রহণ এবং সমান অংশগ্রহণ, তাই না? যে কোনো কিছু নির্বিশেষে আমার যেই পরিচয় থাকুক না কেন, কিন্তু তারপরেও কিছু প্রাতিষ্ঠানিক নিয়মকানুন থাকে। সেই প্রতিষ্ঠানের মাধ্যমে, কিংবা আমরা অনেক সময় বলি না যে প্রপার ফোরাম থাকতে হয়, যথার্থ একটা ফোরাম থাকতে হয়, সেটার মধ্যে দিয়ে অংশগ্রহণ করে। তো সেখানে আমরা এখানটায় যারা বসে আছি, আমাদের কারোরই কিন্তু সেই ক্ষমতাটা নাই প্রতিকার দেওয়ার, কারণ আমরা পুলিশ না, আমরা সেনাবাহিনী না, আমরা সরকার না, আমরা বিচার বিভাগ না, তাই না? আমরা কিন্তু সাধারণ নাগরিক। সাধারণ নাগরিক কি করতে পারে? সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো যে অধিকার সচেতন হতে পারে, মানবাধিকার সচেতন হতে পারে, দুর্নীতি বিরোধী হতে পারে, এবং সেগুলির প্রতিকার চাইতে পারে। প্রতিকার চাওয়াটাই হচ্ছে নাগরিকের কাজ, এবং সচেতন নাগরিক সেটাই করবে। প্রতিকারটা দেবে কিন্তু প্রতিষ্ঠানগুলি, হ্যাঁ, সরকারের মধ্যে দিয়ে কিংবা বেসরকারি প্রতিষ্ঠান, যাকে যেই দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্বর মধ্যে দিয়েই সে করতে পারবে। কারণ এখতিয়ার বলে একটা কথা থাকে, আমরা কিন্তু কেউই সেই এখতিয়ার প্রাপ্ত নই যেখানে আমরা প্রতিকার দিতে পারি। শুধুমাত্র আমাদের ব্যক্তিগত জীবনে হয়তো সেটা করতে পারি, কিন্তু রাষ্ট্রীয় জীবনে, প্রাতিষ্ঠানিক জীবনে তো সেটা আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু আমরা অনেক শক্তভাবে রাষ্ট্রকে বাধ্য করতে পারি, সরকারকে বাধ্য করতে পারি আমাদের শক্তি দিয়ে, যে এই প্রতিকার আমাদেরকে দিতে হবে। সেটা কিন্তু করাটা আমাদের নৈতিক একটা দায়িত্ব। আমরা আবারও এবার পরের প্রশ্ন চলে যাব। প্রথমে ভালো লাগছে আপনাকে দেখে, আপনাকে কিছু প্রশ্ন করতে পারবো এটা ভেবে। তো আমার প্রশ্ন হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে। আমরা তো বিগত বেশ কয়েকটা বছর ধরেই দেখছি যে হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ক্রমশ বেড়ে চলেছে। তো আমরা দেখছি যে এই নিয়ে গণমাধ্যমে কিংবা হচ্ছে মানবাধিকার যেই সংগঠনগুলো আছে, তারাও তো বেশ কথা বলছে, সমালোচনা করছে, আলোচনা করছে। তো আমার প্রশ্নটা হচ্ছে যে এই আলোচনা সমালোচনা কি শুধুই আলোচনা সমালোচনার ভেতরে সীমাবদ্ধ থাকছে, নাকি এর কোনো প্রায়োগিক আমরা কাঠামো দেখতে পাচ্ছি? ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। এটা নিয়ে আমরাও খুব একটা বিচলিত অবস্থার মধ্যে আছি, উদ্বিগ্ন অবস্থার মধ্যে আছি, যে আমরা অনেক প্রশ্ন তোলার পরেও, অনেক সমালোচনা করার পরেও কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ডর কখনো কখনো হয়তো সংখ্যা কমে গেছে, কিন্তু নীতিগতভাবে রাষ্ট্র যে এই কথাটা শুনছে যে না, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডটা বন্ধ করা হবে, সেই জায়গা আমরা পৌঁছাতে পারি নাই। আমরা আশা করব যে এই ব্যাপারে আমরা সোচ্চার থাকব, এবং আরও অনেক বেশি মানুষ এই ব্যাপারে সোচ্চার হবে। এটার গ্রহণযোগ্যতা যদি কমিয়ে ফেলতে পারি আমরা, একটা পর্যায়ে ছিল যখন কিন্তু মানুষ আমাদেরকে বলেছে যে কেন আপনারা ওদের পক্ষ হয়ে কথা বলছেন, সেটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। এখন সাধারণ নাগরিকও এটা নিয়ে প্রশ্ন তুলছে, এবং আমরা আশা করছি যে এই প্রশ্নগুলি যারা এটার দায়িত্বে আছেন তাদের কর্ণগোচরে যাবে, এবং তারা অবশ্যই মানবেন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে কখনোই সন্ত্রাস কমানো যায় না। আবারও পরের প্রশ্ন চলে যাব। ম্যাম, আমার প্রশ্নটি ছিল যে স্বাধীনতা যুদ্ধের সাথে আপনি কিভাবে সম্পৃক্ত হন, এবং দ্বিতীয়টি হচ্ছে যে স্বাধীনতা যুদ্ধ আপনাকে কতটা অনুপ্রাণিত করে আপনার কাজের ক্ষেত্রে, এবং কতটুকু আপনি এর প্রভাব ফেলেছেন আপনার জীবনে? ধন্যবাদ। স্বাধীনতা যুদ্ধই বলি কিংবা স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ যেটা আমরা বলি, এটা তো একটা বিরাট ধারাবাহিকতা ছিল। এবং আমার উত্তরটা খুবই সংক্ষেপে এই জন্য হবে যে বাংলাদেশে এই ধরনের কোনো ঘটনা ঘটবে যেখানে মানুষের অধিকার নিয়ে কাজ হচ্ছে, নারীর অধিকার নিয়ে কাজ হচ্ছে, এবং আমি সেটাতে সম্পৃক্ত হব না, সেটা হওয়ার কোনো উপায় ছিল না। কারণ পারিবারিকভাবেই এটার ভিতরেই আমি জন্মগ্রহণ করেছি। কারণ আমার মা প্রতিটি আন্দোলন সংগ্রামের সঙ্গে এমনভাবে যুক্ত ছিলেন ঘনিষ্ঠভাবে যে এই ঘটনাগুলি এড়িয়ে যাওয়ার আমার কোনো উপায় ছিল না। অতএব একদম বলতে গেলে
খুব যে আমি সচেতনভাবে এটাতে অংশগ্রহণ করেছি তা না, কিন্তু আমাদের পরিবারের কিংবা আমরা যারা এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলাম তাদের এইটাই একটা ব্যাপার ছিল যে এর বাইরে আমরা যেতে পারবো না, এটার মধ্যে মানে এরকম ঘটনার মধ্যে অংশগ্রহণ করা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না, কারণ এটা আমরা একেবারে ঘনিষ্ঠভাবে এটার সঙ্গে প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থেকেছি। এবং প্রভাবের কথা যেটা বলা হচ্ছে সেটাতে আমি মনে করি যে আজকে আমি যে কাজগুলি করছি, আজকে আমি আমার যে অবস্থানটা নিজের জন্যে পেয়েছি কিংবা তৈরি করে নিতে পেরেছি, এটার সব কিছুর পিছনেই কিন্তু মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা রয়েছে। যে কথাটা একটু আগে বলছিলাম যে এমন একটা দেশ চাই যে দেশটা গড়ার দায়িত্ব আমারও, সেটা হচ্ছে যে এই দেশটা প্রতিটি মানুষের বাসযোগ্য একটা দেশ হবে। দর্শক, সুশাসনের পথে কত দূর এগিয়েছে বাংলাদেশ আর তরুণ সমাজের অবক্ষয় সম্পর্কে আমরা কথা বিশ্বাসযোগ্যতা সেটা কিন্তু দিতে পারি নাই অনেক ক্ষেত্রে। তার ফলে যেটা হয়েছে যে যেটাকে বলে যে স্কেপটিসিজম, তাদের মনের মধ্যে একটা অবিশ্বাসের ধারণা চলে এসেছে। আমরা যে কথাগুলি বলছি তারা অনেকবার ভাবছে যে উনি তো বলছেন কিন্তু নিজেও তো নিজের জীবনে এটা পালন করেন না, তাই না? আমাদের নিজেদের মধ্যে যে কপটতা এসেছে, আমাদের আমরা নিজেদেরকে যেভাবে ওদের সামনে উপস্থাপন করেছি, তার ফলে অনেক কিছুই কিন্তু তারা গ্রহণ করতে পারে না এই প্রশ্নাতীতভাবে, এবং সেটা তাদের মনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। নিশ্চয়ই তারা অনেক কিছু বিভ্রান্তির শিকার হয়েছে, অনেক কিছু তারা ভুল বুঝেছে, সেটার অনেকটা দায় দায়িত্ব কিন্তু আমাদের। আর সুশাসনের কথা, সুশাসনের ব্যাপারটাতে আমি বলবো যে আমরা খুবই করুণ অবস্থায় আছি। ছোট্ট একটা উদাহরণ দিই, আসলে সময় এত কম কিন্তু কিছু বলা যায় না। এই যে বলা হয় যে মোটরসাইকেলে চড়লে মাথায় হেলমেটটা পরতে হবে, অনেকে পরেনি না, কিন্তু সুশাসনের প্রশ্নটা এখানে কোথায় আসে? যে যারা এটা মনিটর করবে, যারা দেখবে, তারাও কিন্তু কিছু করতে পারছে না। অর্থাৎ আমাদের দেশে ওই জায়গাটা তৈরি হয় নাই যেখানে সচেতন নাগরিক, শিক্ষিত নাগরিক মনে করবে যে এই নিয়মটা আমার মেনে চলা উচিত। সেইখানেই কিন্তু সুশাসনের অভাবটা সবচেয়ে বেশি করে দেখা দেয়, এবং সেই জন্যে আমরা দুর্নীতি দেখি, সেই জন্যই মানবাধিকারের লঙ্ঘন দেখি, সেই জন্যই এত অত্যাচার নির্যাতন দেখি। কারণ যদি সুশাসন থাকতো, যদি মানুষের মনের মধ্যে এই বোধটা তৈরি হতো যে আমি যদি এই কাজগুলি করি আমাকে জবাবদিহি করতে হবে, এই জবাবদিহিতার অভাবটাই হচ্ছে সুশাসনের অভাবের। একটু টিআইবি সম্পর্কে আসবো, যে দুর্নীতি বিরোধী আন্দোলনে টিআইবির ভূমিকা সম্পর্কে আর কি জানতে চাইবো। টিআইবি তো তার চেষ্টাটা চালিয়ে যাচ্ছে, ওইটুকুনি আমি বলতে পারি যে আমাদের একটা সামাজিক আন্দোলনের ব্যাপার রয়েছে। এখানে কতগুলি ছোট ছোট উদাহরণ দিয়ে দিই যে আমরা সচেতন নাগরিক কমিটি তৈরি করি, যেখানে বিভিন্ন পর্যায়ের একেবারে তৃণমূল থেকে সচেতন নাগরিকদের নিয়ে আমরা এই সংগঠনগুলি করি। একটা রয়েছে ইয়েস প্রোগ্রাম, সেটা হচ্ছে ইউথ এনগেজমেন্ট সাপোর্ট, যেখানে আমরা তরুণ যারা তাদেরকে আমরা সম্পৃক্ত করছি। ওয়াইপ্যাক বলে একটা ছোট্ট অঙ্গ সংগঠন আছে, যেটা হলো যে আবার ইউথ যারা এটাকে সাপোর্ট করে দুর্নীতি দমন কর্মকাণ্ড। আমরা যেটা চেষ্টা করি যে প্রতিটি মানুষের মনের মধ্যে দুর্নীতির প্রতি ঘৃণা জন্মাক, দুর্নীতিকে প্রত্যাখ্যান করতে শিখুক এবং সামাজিকভাবে গোষ্ঠীবদ্ধ হয়ে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াক। আচ্ছা, একটা বিষয় আসবো যে গণমাধ্যম তো দুর্নীতি প্রতিরোধে অনেক বড় ভূমিকা পালন করতে পারে, তো আপনার দিক থেকে এই গণমাধ্যমের প্রতি কোনো মেসেজ আছে কিনা? এই ওভারঅল গণমাধ্যম আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী বলেই আমি মনে করি। প্রতিটি ক্ষেত্রে গণমাধ্যম আমাদেরকে ভীষণভাবে সহযোগিতা করে থাকে। অনেক সময় তারা আমাদেরকে দুর্নীতি সম্পর্কে অনেক সচেতনতা এনে দেন, এবং টিআইবির একটি ছোট্ট উদ্যোগ আছে, হয়তো আপনারা সচেতন আছেন সেই ব্যাপারে। এনটিভির একজন সাংবাদিক আমাদের এই যে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য পুরস্কার প্রাপ্ত হয়েছে। আমরা চাই যে গণমাধ্যমের কর্মীরা আমাদের একদম একনিষ্ঠ সহযোগী হিসাবে কাজ করুক, এবং তাদের অবদান আমরা ভীষণ বলবো যে কৃতজ্ঞতার সঙ্গেই স্মরণ করি। একটু ভিন্ন প্রসঙ্গে আসবো, দুদক এবং টিআইবি একসাথে কাজ করতে পারে কিনা আপনি কি মনে করেন? আমরা একসঙ্গে কাজ করছি, অনেক ক্ষেত্রেই কাজ করছি। বিশেষ করে এখন দুদক যেই ভূমিকাগুলি নিচ্ছে সেটার প্রতি আমরা খুবই প্রশংসার চোখে দেখছি, এবং আমার মনে হয় যে দুদক এবং দুর্নীতি একে অপরের সঙ্গে যদি আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে, আরও একে অপরকে যদি সহযোগিতা করতে পারে, দুর্নীতির ব্যাপারে আমরা নিশ্চয়ই একটা দৃশ্যমান উল্লেখযোগ্য একটা অর্জন দেখাতে পারবো। আপা, এবারে আমরা একটা অনুষ্ঠানে ভিন্ন দিকে আসবো, যেটার জন্যই অনেক দর্শকও হয়তো অপেক্ষায় আছে, যে আপনার এই প্রজন্মের কাছে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি তাদেরকে এই প্রশ্ন রাখতে পারেন। হ্যাঁ, অবশ্যই প্রশ্ন আছে। প্রশ্ন যেটা থাকে তোমাদের কাছে সেটা হলো যে তোমরা নিজেদের ভূমিকাটা
কিভাবে দেখো এই দেশে? কারণ একটা অভিযোগ তোমাদের প্রতি কিন্তু আমরা সারাক্ষণই ছুড়ে দিচ্ছি যে তোমরা এই দেশের সঙ্গে নিজেদেরকে যেন সম্পৃক্ত বোধ করো না। যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে, যে কোনো সুযোগে এই দেশ থেকে যদি বের হয়ে যেতে পারো, সেটাই যেন তোমরা মনে করো যে তোমাদের জীবনের সার্থকতা হলো। কিন্তু এই দেশটার জন্যে কি করতে তোমরা চাইছো, সেই কথাগুলি, সেই বার্তাগুলি কিন্তু আমরা সবসময় পাই না তোমাদের কাছ থেকে। তো তোমরা কি ভাবছো এই দেশটাকে নিয়ে? আসলে আমরা যখন পড়াশোনা করি তখন হচ্ছে এই পড়াশোনার মাধ্যম দিয়ে আমাদের ভেতরে আসে যে না, এই দেশটি আমার, দেশটির প্রতি ভালোবাসা আমাদের জন্মাতে হবে, ভালোবাসতে হবে, সেই হিসাবে কাজ করতে হবে। এখন বিষয়টা হচ্ছে ওইখানে যে আমরা যখন পড়াশোনা করি, পড়াশোনা করার ভেতর যখন শিখি, তখন দেখা যাচ্ছে সেটা বই পুস্তকে থেকে যায়। কিন্তু সেটা যে মানে প্রায়োগিক বা আমরা বাইরে বাস্তবতার সাথে মিলিয়ে যে কোনো কিছু করব, এই জিনিসটা সীমাবদ্ধতা আমি দেখেছি। আর হচ্ছে যে শিক্ষার যে ব্যাপারটা, শিক্ষায় শিক্ষিত হলে এই মানে আত্মসচেতনতা যে ব্যাপারটা থাকে, এটার মাধ্যম দিয়েই দেশের প্রতি ভালোবাসাটা চলে আসে স্বাভাবিক। আমি এটা মনে করি। আমি মনে করি না যে হচ্ছে যে আমাদের নতুন প্রজন্ম যারা আছি আমরা, এরা হচ্ছে ওই যে নিজেদের সচেতনতা থেকে দূরে থাকছে। এটা আস্তে আস্তে হচ্ছে এবং আশা করি এক সময় না এক সময় আমরা দৃশ্যমান একটি পরিবর্তন দেখতে পাবো। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন আমার খুব জাগে, তোমাদের কাছে জানতে ইচ্ছা করে, সেটা হলো যে আমরা কিন্তু নিজেদেরকে মনে করি যে আমরা সেই 21-এর চেতনা থেকে উত্থিত হয়েছি, তাই না? যে আত্মসচেতনতার কথা বললে, যে আত্ম উপলব্ধি, আত্মসচেতনতা, নিজেকে চেনা, আমার সংস্কৃতি, আমার ভাষা, আমরা মনে করি যে হ্যাঁ 21-এ আমার স্বাধীনতার বীজটা রোপণ করা হয়েছিল, তারপর মুক্তিযুদ্ধের। সেই সমস্ত প্রক্রিয়ার সঙ্গে তোমরা কি খুব বেশি সুযোগ পেয়েছো নিজেদেরকে সম্পৃক্ত বোধ করার? কিছুদিন আগেও এটা প্রকাশ পেয়েছে যে সবচেয়ে সুন্দর ভাষাগুলোর মধ্যে, পৃথিবীতে সবচেয়ে সুন্দর যে ভাষাগুলো আছে তার মধ্যে বাংলা ভাষার অবস্থান হচ্ছে চতুর্থ। আমরা সেই ভাষাকে বাদ দিয়ে হিন্দিতে কথা বলছি এখানে। হ্যাঁ, এটাতে আমি প্রথম প্রশ্নে চলে যাই। ম্যাডাম যেটা বললেন ফার্স্টে, যে আমার কি দায়িত্ব দেশের প্রতি। আমার দায়িত্ব আমার দেশকে রিপ্রেজেন্ট করা, আমার দেশকে যাতে আমি উপরে তুলতে পারি। আমার দায়িত্ব না যে আমি কাউকে ফলো করব, আমি চাই অন্যরা আমাকে ফলো করুক, আমি কেন অন্যকে ফলো করব। আমার দায়িত্ব আমি আমার সংস্কৃতিতে থাকব। হ্যাঁ, তার মানে অন্য সংস্কৃতিকে আমি গ্রহণ করব না, দেখতে পারবো না সেটা না। অন্য সংস্কৃতিকে আমি তাকে সাদরে গ্রহণ করব, তার ভালো দিকগুলো গ্রহণ করব, কিন্তু সেই সাথে আমি এটাও চাবো যে আমার সংস্কৃতির ভালো দিকগুলো যেন অন্যরা গ্রহণ করে। আমি শুধু নিতে চাই না, দিতেও চাই কিছু। আর দেশের সম্পর্কে যেটা ম্যাডাম প্রথম বলেছিলেন যে কি দায়িত্ব, আমি বলবো আমি পুরো দেশকে চেঞ্জ করে ফেলতে পারবো না, আমি সমাজকেও চেঞ্জ করতে পারবো না। আমি চাই আমার যেটা কাজ আমি সেটা করি। আমি প্রথমে বলেছিলাম যে হচ্ছে মেয়েরা বলছে না, চার দেয়ালের মধ্যে থাকছে। আমি নিজে কেন বলি না? আমি যে নিজে যখন কেউ আমাকে কোনো কটু কথা বলছে, কেন আমি মেনে নেব? কেন আমি সেটা প্রতিরোধ করব না? আমি নিজের দিক থেকে প্রতিরোধ করি, নিজের দিক থেকে প্রতিবাদী হই। আলটিমেটলি দেখা যাবে যে আমার পাশের জন আমাকে দেখে উৎসাহী হবে, তার পাশের জন উৎসাহী হবে। এরকম করে আস্তে আস্তে দেশ বদলাবে। আমি একদিনে দেশ বদল চাইলেই পাবো না, সেটা হবে না। ধীরে ধীরে দেশ বদলাবে, আর আমি আশাবাদী দেশ বদলাবে, বদলাচ্ছে। ধন্যবাদ। আমি ওর প্রশ্ন থেকে আরেকটা প্রশ্ন করি, হয়তো এটাই শেষ প্রশ্ন। সেটা হলো যে অবশ্যই তোমরা বাংলাদেশকে সারা বিশ্বে প্রতিনিধিত্ব করবে। এখন সেই প্রতিনিধির স্বরূপটা তোমরা কেমন দেখো? আজকে আমি যখন আইন ও বিচার বিভাগে পড়ছি, আমি বাংলাদেশের আইন, বাংলাদেশের বিচার ব্যবস্থা, এগুলো নিয়ে আমি যখন পর্যালোচনা করছি, তখন আমি আমার নিজেকে বা আমার দেশের আইনকে কতভাবে সুস্পষ্ট এবং কতভাবে আমি নির্ভেজাল করতে পারি, সেই নির্ভেজালের দিক থেকে, কারণ একটি দেশের আইন ব্যবস্থা যত ভালো হবে, যত উন্নত হবে, সে দেশটি তত বেশি উন্নতি লাভ করবে। সুতরাং আমি আমার জায়গাটিকে, আমি আমার দেশকে আইনের দিক দিয়ে আরও বেশি শক্তিশালী করার মাধ্যমে আমি আমার দেশকে আরও বেশি উন্নতি সাধন করাতে চাই এবং আমার দেশকে আইনের মাধ্যমে আরও বেশি নতুনভাবে রিপ্রেজেন্ট করাতে চাই পুরো বিশ্বের কাছে। ধন্যবাদ। আর কেউ কিছু বলবেন? আপনি যখন বৈশ্বিক নেতৃত্বের প্রশ্নে বললেন, সেক্ষেত্রে আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র হিসেবে এই যে বাংলা ইংরেজির মাঝে যে বিপুল পরিমাণ তফাৎ, সেই তফাৎটা কমিয়ে আনবো।
অর্থাৎ রাষ্ট্র বলতে যে শুধুমাত্র সরকার বা রাজনীতিকে বোঝায় না, রাষ্ট্র বলতে যে সত্যিকার অর্থে মানুষকে বোঝায় এবং যেই সকল প্রতিষ্ঠান, যেই সকল সত্তা রাষ্ট্রের মধ্যে আছে সবাইকে বোঝায়। সো আমার কাজ হবে প্রথমত এই পার্থক্যটাকে মোচন করা এবং দুইটাকে এক স্থানে নিয়ে আসা। ধন্যবাদ। শেষ প্রশ্ন করে অনুষ্ঠানটি শেষ করব। আপনার মায়ের কাছ থেকে জীবন দর্শনের দিক থেকে বা ওভারঅল আপনি কি অনুপ্রেরণা পেয়েছেন বা কোন বিষয়গুলো আপনাকে এখনো স্পর্শ করে? খুব ছোট্ট করে বলতে হয় যে সুফিয়া কামাল এমন একজন মানুষ ছিলেন যিনি একজন পূর্ণাঙ্গ মানুষ ছিলেন। তিনি যেমন একজন নারী ছিলেন, তিনি তেমন একজন মানুষ হিসাবে একজন সমাজ সংস্কারক ছিলেন, একজন কবি ছিলেন। তিনি সাহিত্য চর্চা করেছেন, সম্পাদনা করেছেন, সমাজ সংস্কারের কাজ করেছেন। মানে যেই কথাগুলি এই তরুণ বন্ধুদেরকে আমি বলতে চাই যে একজন মানুষের কিন্তু অমেয়িত সম্ভাবনা এবং অনেক কিছু করতে পারে যদি চায়, সেটার জন্য নিজেকে তৈরি করতে হয়। সুফিয়া কামালের সবচেয়ে অনুপ্রেরণাদায়ক যে বিষয়টা ছিল কিংবা অনুকরণীয় যে বিষয়টা ছিল, তিনি মানুষের অসীম ক্ষমতায় বিশ্বাস করতেন এবং সততায় বিশ্বাস করতেন। যে যদি আমি সৎভাবে, স্বচ্ছভাবে, সত্যিকার অর্থে কিছু একটা করতে চাই মানুষের ভালোর জন্য, মঙ্গলের জন্য, সেটা আমি করতে পারবই। সেই শক্তি আমি নিজের মধ্যে অর্জন করে নিতে পারি। কারণ তিনি কোনোদিন স্কুলে যান নাই, কিন্তু লেখাপড়ার শুধুমাত্র যে অক্ষরজ্ঞান নিলেন সেটা না, তিনি কবিতা লিখলেন, সাহিত্য রচনা করলেন, তার কবিতা নানা স্তরে পড়া হলো, তিনি বিশ্ব মানব হিসাবে স্বীকৃত হলেন। এই কারণেই শুধুমাত্র যে তিনি মনে করতেন যে মানুষ যদি কারোর ভালো করতে চায় সেটা করা সম্ভব তার সততা, তার স্বচ্ছতা এবং তার ক্ষমতার সদ্ব্যবহার করে। সুলতানা কামাল, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আর তোমাদেরকে খুব বেশি করে ধন্যবাদ জানাই তোমরা এসেছো বলে। সেই সাথে ধন্যবাদ আমন্ত্রিত শিক্ষার্থীদের। দর্শক, আপনাদের বিভিন্ন প্রশ্ন ও সমসাময়িক ঘটনা সম্পর্কে জানতে বা মতামত থাকলে, পাশাপাশি কেমন লাগলো আমাদের আয়োজন জানিয়ে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক নিউজ ইনসাইট, NTV, BSEC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেলও করতে পারেন newsinsight@ntvbd.com এই অ্যাড্রেসে। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com এই অ্যাড্রেসে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আরিফুর রহমান আজকের মতো বিদায় নিচ্ছি।